আচ্ছা, ক্লাস 12-এর সবর্গীয় যৌগ অধ্যায়ের আজকে আমরা পঞ্চম দিনের ক্লাসে এসে পৌঁছেছি। তো এর আগে ডে 4 পর্যন্ত আমরা দেখেছিলাম যে আইসোমারিজমগুলি, আলোকীয় জ্যামিতি, এগুলি আমাদের সব হয়ে গেছিলো। তো আজকে আমরা ডে 5-এ মেনলি পড়ব ভ্যালেন্স বন্ড থিওরি, ভিভিটির ওপর ফোকাস করে আজকে আমাদের এই ক্লাসটা হবে। তো এছাড়াও এই ভিভিটির ওপর ক্লাসটা হওয়ার পরেও এই চ্যাপ্টার থেকে দুটি টপিক আমাদের বাদ থাকবে, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং আইইউপিএসি নামকরণ। এই দুটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পরে আপলোড করব। তো আপাতত এই চ্যাপ্টারটার আজকে ভিভিটিটা আমরা পড়ব এবং এই দুটি রিমেনিং যে টপিক রইল এগুলো কোনো স্পেশাল ক্লাসে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির উপর আলোচনা করা হবে এবং ইউপ্যাক নামের উপর আলোচনা করা হবে। তো আজকে সবর্গীয় যৌগের ভিভিটি নিয়ে আমরা আলোচনা স্টার্ট করব। তো এই ভিভিটি নিয়ে আলোচনা স্টার্ট করার আগে আমরা একটু পুরনো জিনিস, যেটা আমি বলেছিলাম এর আগে, সেইটা একবার রিপিট করছি, যে যদি কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে সেখানে আমরা দেখতে পাই যে সেই যৌগটা দু ধরনের গঠন হতে পারে। আর কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় সেক্ষেত্রে এক ধরনেরই গঠন হয়, অক্টাহেড্রাল অর্থাৎ অষ্টতলকীয়। আর যদি 4 হয় তাহলে দু ধরনের গঠন হয়, একটা টেট্রাহেড্রাল হতে পারে আর একটা হতে পারে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার মানে এরকম দেখতে হয়, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, আর টেট্রাহেড্রাল মানে এই টাইপের যেটা দেখতে হয় সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। তো কখন এই টেট্রাহেড্রাল হয় আর কখন স্কোয়ার প্ল্যানার হয় তার একটা সংকরায়ন থেকে আমরা প্রেডিকশান করতে পারি। টেট্রাহেড্রাল তখনই হবে যখন কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা sp3 হবে, তখন তার গঠন আকৃতি টেট্রাহেড্রাল হবে, এবং যখন dsp2 হবে তখন তার গঠন আকৃতি হবে স্কোয়ার প্ল্যানার। এছাড়া অক্টাহেড্রাল ক্ষেত্রে দুটো সংকরায়ন হতে পারে, একটা হতে পারে d2sp3 আর একটা হতে পারে sp3d2। তো এই ধরনের সংকরায়ন আমরা ভিভিটির সাহায্যে এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্যে আমরা এই ধরনের সংকরায়নগুলো বার করতে পারি এবং সেই সংকরায়ন থেকে আমরা বলে দিতে পারি যে যৌগগুলোর গঠন কীরূপ হবে। এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। কোঅর্ডিনেশন সংখ্যা যদি 4 হয় তাহলে তার গঠনটা দু প্রকৃতির হতে পারে, একটা টেট্রাহেড্রাল হতে পারে আর একটা স্কোয়ার প্ল্যানার হতে পারে। টেট্রাহেড্রাল কখন হবে? যখন কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3 হবে। কীভাবে বার করতে হয় আমরা এক্ষুনি দেখিয়ে দেবো। sp3 হবে তখন তার গঠন হবে টেট্রাহেড্রাল, যখন dsp2 হবে তখন তার গঠন হবে স্কোয়ার প্ল্যানার। এছাড়াও অক্টাহেড্রালের ক্ষেত্রে d2sp3 হতে পারে বা sp3d2 হতে পারে। কখন কোনটা হবে সেটা আমরা ভিভিটি থিওরির সাহায্যে, মানে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তার আগে এই ভিভিটিতে ডিটেলসে ঢোকার আগে আমরা তোমাদের একটি লিস্টের কথা বলবো যেটা বইতে দেওয়া আছে, সেটা ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যেই আছে। তো এই যে লিস্টটা, এইটা বইতে সবাই একটু খেয়াল করবে, দেখবে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা লিস্ট আছে। সেই লিস্টে খেয়াল করে দেখো I মাইনাস লেস দ্যান BR মাইনাস লেস দ্যান S2 মাইনাস, এইভাবে একটা লিস্ট কিন্তু তোমাদের দেয়া আছে। এই লিস্টটা যেন পড়ার সময় একটু হাতের কাছে থাকে। যাই হোক, একটুখানি আমি বলে দিচ্ছি। দেখো, এই লিস্টের যে গেটার দ্যান রয়েছে লাস্টে, একদম সিওটা হচ্ছে সব থেকে বড়ো, তারপর হচ্ছে CN মাইনাস, তারপরে হচ্ছে PPH3, আর শেষের দিকে রয়েছে, মানে কম দিকে রয়েছে I মাইনাস BR মাইনাস, এইগুলো রয়েছে কম দিকে। তো কি এই সিরিজটা থেকে আমরা কি কি জানতে পারি সেইটা আমরা একটুখানি সিরিজটা ছোট্ট করে একটুখানি দেখাই। আগে সিওটা আছে সবার শেষে, এই সিরিজের CN মাইনাস আছে, মাঝখানে অনেক আছে। তো সবার শুরুতে আছে I মাইনাস, তারপরে আছে BR মাইনাস, ঠিক আছে। তো তারপরে আছে S2 মাইনাস, আমি কয়েকটা লিখলাম, মাঝখানে ডট 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 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তো এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে যেগুলো একদম শেষের দিকে আছে সেগুলোকে আমরা বলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা স্ট্রং লিগ্যান্ড। ভিভিটি যখন লিখবো তখন স্ট্রং লিগ্যান্ড বলবো। এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড।
আর এইগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে ডিটেলস আছে, আমরা পরে যখন ক্লাস করব আমরা এটা ডিটেলসে করব। আর এই শুরুর দিকে যারা আছে তাদেরকে আমরা বলছি উইক লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। ঠিক আছে, তো এই স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের বিশেষত্ব কী আর উইক লিগ্যান্ডেরই বা বিশেষত্ব কী সেইটা আমরা একটুখানি বলে দিই। স্ট্রং লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড, এটা কার্বন মনোক্সাইড। স্ট্রং লিগ্যান্ড হচ্ছে সেই সমস্ত লিগ্যান্ড, ধরো একটু পরেই করব NiCN4 2- এই আয়নটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো যারা স্ট্রং লিগ্যান্ড, হ্যাঁ, তারা কি এখানে CN- কার সাথে যুক্ত আছে? নিকেলের সঙ্গে যুক্ত আছে। আর নিকেলটা এখানে কি আয়ন হিসেবে আছে? নিকেলটা Ni2+ আয়ন হিসেবে আছে। ঠিক আছে, তো Ni2+টা কি সিস্টেম? Ni2+টা হচ্ছে 3d8 সিস্টেম, কারণ নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি করি সেটা হয় 3d8 আর 4s2টা বাইরে থাকে। তো 4s2টা দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর নিকেল 2+ যেটা হয় সেটা হচ্ছে 3d8 সিস্টেম। 3d8 সিস্টেম মানে হচ্ছে দিতে 8টা ইলেকট্রন আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এটা হচ্ছে নিকেল 2+এর D8 সিস্টেমটা আমি দেখিয়েছি এখানে। নিকেল 2+টা D8 সিস্টেম, 3d8। এইবার যদি নিকেলের সঙ্গে যদি কোনো স্ট্রং লিগ্যান্ড থাকে, এগুলো হচ্ছে ডান দিকেরগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, বেশি মুখস্থ করার কোনো প্রয়োজনও নেই। শুধু তোমরা একটা খাতায় এই ছকটা করার দরকার নেই, একটা স্ট্রং লিগ্যান্ড করে কয়েকটা লিগ্যান্ডের নাম লিখে রাখবে, যেগুলো বহু প্রচলিত সেইগুলোই করবে। এই দুটোতেই মোটামুটি আমাদের কাজ মিটে যায়। আরও দু একটা করে রাখতে পারো শেষের দিক থেকে, মাঝের দিকেরগুলো পড়ার কোনো দরকার নেই। শেষের দিকেরগুলো স্ট্রং লিগ্যান্ড আর শুরুর দিকেরগুলো হচ্ছে উইক লিগ্যান্ড। তাহলে কি এই স্ট্রং লিগ্যান্ড? এই স্ট্রং লিগ্যান্ড হচ্ছে যদি নিকেলের সঙ্গে এখানে স্ট্রং লিগ্যান্ড আছে তো CN-, তো স্ট্রং লিগ্যান্ডের কাজ হচ্ছে এরা কি করে, স্ট্রং লিগ্যান্ডগুলো যদি কোনো মেটাল আয়নে অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেই অযুগ্ম ইলেকট্রনগুলোকে এরা যদি উপস্থিত থাকে, এদের ক্ষমতাটা এতই বেশি যে অযুগ্ম ইলেকট্রনগুলোকে কি করে দেবে? যুগ্ম করে দেবে, জোড়া করে দেবে। এটাই হচ্ছে স্ট্রং লিগ্যান্ডের কাজ। এটা থাকবে না, মানে এই ইলেকট্রনটা এখানে এসে গিয়ে যুগ্ম হয়ে যাবে। অযুগ্ম ইলেকট্রনের কি ঘটবে? যুগ্মীকরণ ঘটবে, যুগ্মীকরণ ঘটে যাবে। এটাই হচ্ছে স্ট্রং লিগ্যান্ডের বিশেষত্ব। কেন স্ট্রং লিগ্যান্ড না লিগ্যান্ড তোমরা এগুলো আরও ডিটেলস CFTতে পড়বে বা অনার্স লেভেলে আরও আছে। তো আমি আপাতত তোমাদের স্ট্রং লিগ্যান্ড সম্পর্কে একটা আইডিয়া দিলাম যে এর কাজ কি, উইক লিগ্যান্ডের কাজ কি। স্ট্রং লিগ্যান্ডগুলো তাহলে কী কাজ? স্ট্রং লিগ্যান্ডগুলোর কাজ হচ্ছে এরা যুগ্মীকরণ ঘটাতে সাহায্য করে, এরা যুগ্মীকরণ ঘটাতে সাহায্য করে, মানে অযুগ্ম ইলেকট্রন দেখলেই এরা যুগ্মীকরণ করে দেবে। আর উইক লিগ্যান্ডটা অযুগ্ম ইলেকট্রন থাকলেও এরা যুগ্মীকরণ করতে পারবে না। এই হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আর উইক লিগ্যান্ডের বেসিক ডিফারেন্স। তোমরা একটা খাতায় লিস্ট করে স্ট্রং লিগ্যান্ডের কয়েকটা নাম লিখে রাখবে, বেশি করতে হবে না, 4-5টা। উইক লিগ্যান্ডের কয়েকটা নাম লিখে রাখবে। মাঝেরগুলো নিয়ে যদি মনে হয় স্যার মাঝেরগুলো কী হবে, মাঝেরগুলো থেকে তোমায় থিওরিটিক্যাল কোশ্চেন দেবে না, সুতরাং মাঝেরগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো এবার আমরা এক্সাম্পেলে যাব, এক্সাম্পেলে গেলে আরও ডিটেলসে বুঝতে পারবো। দু ধরনের এক্সাম্পেলে যাব, যেখানে একটা স্ট্রং লিগ্যান্ড দিয়েও যৌগ দেখাবো, একটা উইক লিগ্যান্ড দিয়েও যৌগ দেখাবো। ঠিক আছে, তো এগুলোকে ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে আমরা দেখাবো। দুটোকে একবারে করি, দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভি ইম্পর্টেন্ট। NiCl4 2- আর একটা আমি দেখাবো NiCN4 2-। হ্যালোজেনগুলো সাধারণত উইক লিগ্যান্ড, CN- গুলো সাধারণত স্ট্রং লিগ্যান্ড। তো এই দুটোকে নিয়ে আমরা এখন দুপাশে আলোচনা করব, যাতে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় এবং এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে আমরা সেটাও ডিসকাস করব। আচ্ছা, NiCl4 2- যে আয়নটা আছে, তাহলে এখানে NiCl4 2- যেটা আছে, এখানে আমায় প্রথম জানতে হবে যে Niটা কী হিসেবে আছে। এখানে Niটা কিন্তু Ni2+ হিসেবে আছে, Ni2+ হিসেবে আছে। কেন? কারণ এখানে ওপরে এগুলো আগে অনেক করিয়েছি। 2- 4টে ক্লোরিনের কত? -4, তাহলে নিকেলটা নিশ্চয়ই কত হবে? +2, তবেই তো ইকুয়াল টু -2 আসবে। ঠিক আছে, তো এখানে Niটা Ni2+-এ আছে। Ni2+ এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি, একটু দেখিয়ে দিই আমি।
এনআই হচ্ছে 28, তাহলে আর্গনের মতো 18 পর্যন্ত, তারপর 4s2 3d8, এটাই হচ্ছে এনআই এর নিকেলের ইলেকট্রন বিন্যাস। তো নিকেলের এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি ni2+ এর ইলেকট্রন বিন্যাসটা দেখি, এগুলো পরীক্ষার সময় কিন্তু ni2+ মানে একটু মুখস্থ থাকলে সুবিধা, মুখস্থ মানে প্র্যাকটিস করে করে হয়ে যাবে। যদি আমরা নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে দেখব যে নিকেল থেকে 2+ মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, আর দুটো ইলেকট্রন বেরোনোর নিয়ম হচ্ছে একদম শেষের দুটো ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা? আর্গনের মতো 18, তারপর 3d8। তার মানে আমরা কি জানলাম? নিকেল 2+ হচ্ছে 3d8 এই সিস্টেম বলতে আর কি এটা বোঝানো হচ্ছে যে নিকেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d8। এগুলো যত তাড়াতাড়ি মুখস্থ রাখবে জয়েন্টে তোমাদের তত সুবিধা হবে। তাহলে নিকেল 2+টা হচ্ছে কি 3d8 মানে নিকেল 2+টা কি নাম হচ্ছে? এটা হচ্ছে নিকেল 2+। এখানেও নিকেল 2+ আছে, ওদিকেও কিন্তু নিকেল 2+ আছে। ওদিকেও যদি ক্যালকুলেশন করে দেখো দেখবে নিকেল 2+ আছে। তাই নিকেল 2+ কি সিস্টেম? এখানেও কিন্তু 3d8 সিস্টেম। এই হচ্ছে নিকেল 2+, সিস্টেম হচ্ছে 3d8, এটা হচ্ছে 3d8। ঠিক আছে, এইবার এখানে যে অ্যানায়নটি আছে, মানে এখানে যে লিগানটি আছে সেটা হচ্ছে Cl-, এখানে যে লিগানটা আছে সেটা হচ্ছে Cl-। Cl- হচ্ছে একটা দুর্বল লিগান বা উইক লিগান, এটা একটা উইক লিগান্ড হওয়ার জন্য Cl- কি করবে? এখানে যুগ্মীকরণ ঘটাতে পারবে না, পেয়ারিং, যেটাকে ইংরেজিতে বলছি পেয়ারিং, আনপেয়ারগুলোকে পেয়ার করে দেওয়া, আনপেয়ারগুলোকে কি করবে? পেয়ার করে দেবে। Cl- যেহেতু দুর্বল লিগান্ড, উইক ফিল্ড কথা লেখার দরকার নেই, উইক লিগান্ড, তাই এখানে এক্ষেত্রে যুগ্মীকরণ কি ঘটবে না। এখানে কিন্তু Cn- মানে এনআইকে ঘিরে কারা আছে? Cn- আছে। Cn- কি প্রকৃতির লিগান্ড? Cn- হচ্ছে স্ট্রং লিগান্ড হওয়ার জন্য এখানে পেয়ারিং ঘটবে, পেয়ারিং হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদেরকে একটু ভাষায় লিখতে হবে যে NiCN4 2- এই আয়নটিতে Cn- একটি শক্তিশালী লিগান্ড বা স্ট্রং লিগান্ড হওয়ার জন্য এক্ষেত্রে Ni2+ এর দুটি অযুগ্ম ইলেকট্রনের যুগ্মীকরণ ঘটবে, বা দুটি অযুগ্ম ইলেকট্রন কি হয়ে যাবে? যুগ্ম হয়ে যাবে। তাহলে যুগ্ম হয়ে গেলে Cn- এর ওই কথাগুলো লিখবে যেগুলো বললাম, এর উপস্থিতিতে হ্যাঁ Ni2+ এর ইলেকট্রন বিন্যাসটা এখন কিরম হয়ে যাবে? Ni2+ এর ইলেকট্রন বিন্যাসটা এখন এই রকম হয়ে যাবে, সবকটা যুগ্ম হয়ে যাবে, মানে এইটা এখানে চলে এসে যুগ্ম হয়ে যাবে। ঠিক আছে, Cl- এর উপস্থিতির জন্য কিন্তু এই ঘটনাটা ঘটলো। কিন্তু Cl- যেহেতু দুর্বল লিগান্ড, তাই এক্ষেত্রে আমি কি লিখেছি? এক্ষেত্রে যুগ্মীকরণ ঘটবে না। তার মানে এখানে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল সেরকমই থেকে যাবে, যেমন ছিল তেমন থেকে গেল। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ডিফারেন্স, বোঝা গেল স্ট্রং লিগান্ড থাকলে কি হয় আর উইক লিগান্ড থাকলে কি হয়। এটা যেহেতু উইক লিগান্ড তাই এখানে যুগ্মীকরণ কিন্তু ঘটলো না। এটা যেহেতু স্ট্রং লিগান্ড, এখানে কিন্তু যুগ্মীকরণ ঘটে গেলে এই লেখাগুলো একটু গুছিয়ে লিখে দিতে হবে। তো এটা ঘটে যাওয়ার পর এখানে তাহলে কী হিসেবে আছে? এটা 3d8, এটাও কিন্তু আছে কি হিসেবে? 3d8। এখানে যুগ্মীকরণটা কেন ঘটলো? স্ট্রং লিগান্ডের জন্য যুগ্মীকরণটা ঘটেছে। আচ্ছা, 3dর পর হ্যাঁ এখানে আমরা কি দেখেছিলাম? নিকেলের অরিজিনাল ইলেকট্রন বিন্যাসটা কি ছিল? অরিজিনাল ইলেকট্রন বিন্যাসটা ছিল 3d8 4s2, তাই তো? নিকেলের অরিজিনাল ইলেকট্রন বিন্যাসটা ছিল 3d8 4s2। তার মানে নিকেলের ক্ষেত্রে যতই 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাক, নিকেলের কিন্তু 4 নম্বর কক্ষপথটা উপস্থিত, মানে 4s 4p 4d 4f এগুলো কিন্তু সব উপস্থিত। নিকেল 2+ হয়তো 4s এর দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু খালি 4s বা 4p এগুলো কিন্তু অ্যাভেলেবেল। ক্লিয়ার? এটাতেও তাই, এখানেও নিকেল 2+, এখানেও কিন্তু খালি 4s এবং খালি
পি এইগুলো কিন্তু অ্যাভেলেবেল। আচ্ছা, এইবার সংকরায়নটা আমি শেখাচ্ছি, তোমাদের 11এও নিশ্চয়ই তোমরা পড়েছো। সংকরায়নের ক্ষেত্রে কি হয়, নিকেলকে ঘিরে, খুব মাইন্ড দিয়ে একটু শুনবে, নিকেলকে ঘিরে এখানে ক্লোরিন, কতগুলো লিগ্যান্ড আছে, ক্লোরিন 4টে লিগ্যান্ড আছে। এখানেও নিকেলকে ঘিরে Cn মাইনাস কতগুলো আছে, 4টে আছে। তার মানে বোথ কেসের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই নিকেলকে হাইব্রিড অরবিটাল বানাতে হবে কতগুলো, বোথ কেসে নিকেলকে হাইব্রিড অরবিটাল বানাতে হবে 4টে সংকর কক্ষক তৈরি করতে হবে নিকেলকে। তাহলে সংকরায়ন নিশ্চয়ই লেভেলে পড়েছো, কীভাবে সংকরায়নটা মানে সৃষ্টি হবে, কীভাবে, যেহেতু 4টে সংকর কক্ষক লাগবে, সংকরায়নের সংকর কক্ষকগুলো সৃষ্টি হবে, আমি দেখাচ্ছি, দেখো কটা সংকর কক্ষক লাগবে, তাহলে আমরা দেখলাম এখানে 4টে সংকর কক্ষক লাগলে যত অবধি ইলেকট্রন আছে তারপর থেকে কাউন্ট করব, 1 2 3 4, তাহলে এখানে এইগুলো মিশে যাবে, মিশে গিয়ে কি হবে, 4টে সংকর কক্ষক তৈরি হবে। এখানে কিন্তু মনে রাখবে যারা জানো না, প্রত্যেকটা সংকর কক্ষকেরই নাম হবে sp3। কেন sp3, এখানে দেখো কি মিশেছে, একটা s মিশেছে, আর p কটা মিশেছে, 3টে, তাহলে একটা s আর 3টে p মিশে গিয়ে তৈরি হলো 4খানা হাইব্রিড অরবিটাল। আমরা কিন্তু এখানে গোটাটাকে নয়, প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের এখানে আমরা নাম দিলাম sp3। এবার আরেকবার রিপিট করি, তোমাদের মনে হবে স্যার 4টে কেন গুনলেন, যদি ভালো করে আরেকটা না শুনে থাকো, 4টে কেন গুনলাম, যতগুলো লিগ্যান্ড বসবে আমাদের ততগুলো সংকর কক্ষক বানাতে হবে, মানে ঘরে অতিথি আসার মতো। এখানে 4জন ক্লোরিন নিকেলকে ঘিরে থাকবে, তাহলে নিকেল হচ্ছে বাড়ির কর্তা, তাহলে নিকেলের কি প্রয়োজন, যে 4জন অতিথির জন্য 4টি সমমানের ঘর তৈরি করব, সমমানের ঘর তৈরি করব। মানে নিকেল কিন্তু পারতো যে প্রথম ক্লোরিনটাকে বলেই, প্রথম ক্লোরিন তুই এই ঘরটায় চলে যা, দ্বিতীয় ক্লোরিন এই ঘরটায়, তৃতীয় ক্লোরিন এই ঘরটায়, কিন্তু এরকম করতে পারবে না, কারণ নিকেলের চোখে 4জন অতিথি সমতুল্য, নিকেল কাউকে ছোট বড় করে দেখবে না, 4টে অতিথি ওর কাছে সমান। তাই ও কী করলো, এই 4টে ঘরকে ভেঙে দিয়ে সমমানের 4টে মিশিয়ে দিয়ে 4টে ঘর তৈরি করলো। প্রত্যেকটা ঘরকে আমরা বলছি sp3। এবার এই sp3গুলোতে এক একটা ক্লোরিন Cl মাইনাস, মানে কি, এক একটা ক্লোরিন কী ফর্মে আসবে, Cl মাইনাস, তাহলে এই sp3গুলোতে ক্লোরিন তাদের Cl মাইনাস দিয়ে ইলেকট্রন দিয়ে তৈরি করছে। তাহলে এখানে সংকরায়ন কি ঘটলো, এখানে সংকরায়ন ঘটলো sp3। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে sp3 ঘটলো কেন, কারণ এখানে তো খালি ছিল না, ও খালিটা থেকে যখন স্টার্ট করলো এসকে একটা পেলো আর 3টে পিকে পেলো, তার মানে NiCN4 এর সংকরায়ন আমরা কি দেখলাম, আমরা দেখলাম sp3 হচ্ছে ভ্যালেন্স বন্ড তত্ত্বের সাহায্যে আমরা সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব NiCN4 2- এর ক্ষেত্রে। NiCN4 2- এর ক্ষেত্রে আমি কি বলেছি, কটা সংকর কক্ষকের প্রয়োজন হবে, 4খানা সংকর কক্ষকের প্রয়োজন হবে। তাহলে এখানে কিন্তু আমি বলেছি যেখানে ইলেকট্রন ভর্তি শেষ হলো ঠিক তার পরেরটা থেকে ফিল আপ হতে শুরু করবে। তারপরেরটা খেয়াল করো, 1 2 3 4, কটা সংকর কক্ষকের প্রয়োজন, 4টে। তাহলে ও কি করবে, যেখান থেকে ফাঁকা আছে সেখান থেকে কাউন্ট শুরু করলো, কাউন্ট শুরু করার পর এইগুলো মিশে গেল, মিশে গিয়ে 4টে সংকর কক্ষক তৈরি হলো। সেই সংকর কক্ষকগুলোকে নাম দিলাম DsP2। কেন DsP2 দিলাম, কারণ এখানে খেয়াল করে দেখো যে ডি এর একটা পড়ছে, একটা এস পড়ছে আর দুটো পড়ছে পি, তাহলে একটা ডি একটা এস দুটো পি, DsP2। তাহলে এখানে সংকরায়নটা হয়ে গেল DsP2, এখানে সংকরায়নটা হয়ে গেল sp3। আর আমরা একটু আগে বলেছি sp সংকরায়ন হলে তার গঠন সব সময় চতুস্তলকীয় হয়, আর DsP2 গঠন সংকরায়ন হলে তার গঠন সব সময় স্কোয়ার প্ল্যানার হয়। স্কোয়ার প্ল্যানার মানে সমতলীয় বর্গাকার। ঠিক আছে, তাহলে 4 কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে 2 ধরনের যৌগই আমি দেখিয়ে দিলাম। একটা সংকরায়ন দেখিয়েছি sp3, একটা সংকরায়ন দেখিয়েছি DsP2। দুটোর ক্ষেত্রে গঠনটাও ব্যাখ্যা করে দিলাম। আমি যদি সংকরায়নটা কোনো মতে বার করে ফেলতে পারি তাহলে 4 কোঅর্ডিনেশন সংখ্যা বিশিষ্ট তার গঠনও পেয়ে যাব। যদি সংকরায়ন আবার বলছি sp3 হয় তাহলে তার গঠন টেট্রাহেড্রাল হবেই,
যদি কারোর সংকরায়ন DsP2 হয় তাহলে তার গঠন স্কোয়ার প্ল্যানার হবেই। তাহলে এখান থেকে দেখো কী কী ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসতে পারে এই যৌগটা সংকরায়ন আসতে পারে, বা এই যৌগটা সংকরায়ন আসতে পারে, আমি বার করা দেখিয়ে দিলাম। এই যৌগটার গঠন আসতে পারে, তোমরা সংকরায়ন বার করলেই সেখান থেকে গঠনের কনক্লুশন টানতে পারবে। এখানেও সংকরায়ন বার করলে সেখান থেকে গঠনের কনক্লুশন টানতে পারবে। আর এক ধরনের কোশ্চেন হয়, কি কোশ্চেন, তো এই দুটো যৌগের মধ্যে তোমাদের বলতে পারে যে কার চুম্বক ধর্ম বেশি, বা কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, ঠিক আছে, কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক বলতে পারে। আমরা কি জানি, যে যৌগের মধ্যে বা যে জটিল আয়নের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকবে, যে সমস্ত জটিল আয়ন কেন যে কোনো যৌগ যেখানে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকবে তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক যৌগ, প্যারাম্যাগনেটিক বলি। অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক। দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন দুটো আছে, ঠিক আছে। আর যে সমস্ত যৌগ বলো বা আয়ন বলো যেখানে অযুগ্ম ইলেকট্রন 0, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন 0, তাই এই যৌগগুলো হবে ডায়াম্যাগনেটিক, মানে এদের চৌম্বক ধর্ম থাকবে না। ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এই দুটো আমরা ব্যাখ্যা করে দিতে পারলাম। তো এটা নোট ডাউন করে রাখবে। এরপরে আমি এতক্ষণ যেটা পড়ালাম এটাকে শর্টে একটু তুলে ধরছি আরেকবার। এই যে NiCl4 2- আর NiCl4 2-, এখানে Cl- কি লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। Cl- উইক লিগ্যান্ড হওয়ার জন্য এখানে কি হচ্ছে, এখানে যুগ্মীকরণ ঘটছে, যুগ্মীকরণ ঘটছে না, যুগ্মীকরণ না ঘটার জন্য এখানে সংকরণটা কি হচ্ছে sp3, সংকরণটা sp3 হচ্ছে বলে এর গঠন কি হচ্ছে টেট্রাহেড্রাল। এবং এখানে অযুগ্ম ইলেকট্রন কি হচ্ছে, দুটো অযুগ্ম ইলেকট্রন থাকছে, অযুগ্ম ইলেকট্রন ইকুয়াল টু 2, তাই এই যৌগগুলো হয়ে যাচ্ছে কি যৌগ, এই যৌগগুলো হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক যৌগ। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে Cn- স্ট্রং লিগ্যান্ড, Cn- হয়ে যাচ্ছে আমাদের এখানে স্ট্রং লিগ্যান্ড। আচ্ছা স্ট্রং লিগ্যান্ড হওয়ার জন্য এখানে কিন্তু যুগ্মীকরণ ঘটছে, যুগ্মীকরণ ঘটার জন্য সংকরণ হচ্ছে DsP2 আর এর গঠন হচ্ছে স্কোয়ার প্ল্যানার। যুগ্মীকরণ ঘটার জন্য এখানে অযুগ্ম ইলেকট্রন ইকুয়াল টু কত 0, তাই এই যৌগগুলো হয়ে যাচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এই হচ্ছে টোটাল এখানে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কি আসতে পারে, সংকরণের কম্পেয়ার করতে দিতে পারে, গঠনের কম্পেয়ার করতে দিতে পারে, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের কম্পেয়ার করতে দিতে পারে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, প্যারাম্যাগনেটিক না বলে আমাদের কোঅর্ডিনেশন এই চ্যাপ্টারে কিন্তু অনেক সময় বলবে, দেখবে হাই স্পিন যৌগ, হাই স্পিন, এটা কিন্তু খুব এই চ্যাপ্টারে ইউজ হয়, হাই স্পিন যৌগ। আর ডায়াম্যাগনেটিকগুলোকে বলা হচ্ছে লো স্পিন যৌগ। এই টার্মটা নতুন শিখলে এটাকে একটু মনে রাখবে, হাই স্পিন যৌগ আর লো স্পিন যৌগ। হাই স্পিন যৌগ মানে কি, খেয়াল করে দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন থেকে যাচ্ছে, হ্যাঁ অযুগ্ম ইলেকট্রন এখানে থেকে যাচ্ছে, এই যে এখানে অযুগ্ম ইলেকট্রন থাকছে, অযুগ্ম ইলেকট্রন থাকলেই সেই ধরনের যৌগগুলোকে আমরা বলবো হাই স্পিন যৌগ। আর অযুগ্ম ইলেকট্রন না থাকলে সেই ধরনের যৌগগুলোকে আমরা বলবো লো স্পিন যৌগ। এই ইলেকট্রনগুলোকে আমরা একটা স্পিন হিসেবে ধরছি, এখানে দেখো হাই স্পিন, দুটো অযুগ্ম ইলেকট্রন, এখানে কোনো স্পিন নেই, তার মানে এটা হচ্ছে লো স্পিন। বোঝা গেছে এই সংক্রান্ত যাবতীয় যা কোশ্চেন হতে পারে। আচ্ছা বইতে দেখবে এছাড়াও, হ্যাঁ আমি তো দুটোকে ডিটেলসে বুঝিয়ে দিলাম, বইতে দেখবে এছাড়াও এইরকম কোনো একটা যৌগের ওরা আলোচনা করেছে ছায়া প্রকাশনীর বইতে। আমি বলবো যে বইতে ছকে যে যৌগগুলো আলোচনা করা আছে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ছকে এই যে যৌগগুলো ডান পাতায় এই যে ছকে করা রয়েছে, এর মধ্যে আমি দুটো করিয়ে দিলাম, NiCl4 2- আর NiCN4 2- করিয়ে দিলাম। তো ছকে যে কটা করা আছে তার মধ্যে আমি দুটো করিয়ে দিলাম, আর দুটো একটা বাকি রইল, ওইটা তোমরা একটু দেখে নেবে, অসুবিধে হলে আমাকে বলবে, আমি তারপর আবার দেখব। তাহলে এখানে আমরা কি কোঅর্ডিনেশন নাম্বার 4-এর, হ্যাঁ ভিভিটির সাহায্যে, এইটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমরা ব্যাখ্যাটা করে দিলাম, যে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমরা দেখিয়ে দিলাম কীভাবে সংকরায়ন হচ্ছে, হ্যাঁ। তো এই ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে আমরা ব্যাখ্যাটা শিখে গেলাম, তার গঠন কী হবে, sp3 হলে টেট্রাহেড্রাল হবে, আর
DsP2 হলে তার গঠন হবে স্কোয়ার প্ল্যানার। আচ্ছা, এছাড়াও যদি তোমাদের এইখানে বলে দিই ম্যাগনেটিক মোমেন্ট বার করতে দেয়, চৌম্বক ভ্রামক, হ্যাঁ তোমরা ক্লাস এই 11-এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে নিশ্চয়ই এটা পড়েছ। এটা হচ্ছে মিউ এর মান বার করার ফর্মুলা, মিউ ইকুয়াল টু √n/n+2। এটা হচ্ছে বোর ম্যাগনেটন। যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে, যদি ধরো তোমার NiCl4 2- একটু আগে যেটা করলাম, এর যদি তোমার মিউ এর মান বার করতে বলে, চৌম্বক ভ্রামক, হ্যাঁ, বা এটাকে অনেক সময় মিউ SO লেখে। SO মানে হচ্ছে স্পিন অনলি। স্পিন অনলি মানেই বুঝতে পারছো না অযুগ্ম ইলেকট্রনগুলো। তাহলে এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন ছিল, তাহলে এর ক্ষেত্রে মিউ স্পিন অনলি বা মিউ এর মান হবে 2 × 2 + 2। কেন? কারণ এখানে অযুগ্ম ইলেকট্রন ছিল 2, আর এনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যার মান। তাহলে 2 × 2 = 4, 8, √8 বোর ম্যাগনেটন। ঠিক আছে, যেটা NiCl4 এর ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে, এই 0 হবে, সরি, NiCl4 এর ক্ষেত্রে হবে 0। তার মানে তোমরা যারা বুদ্ধিমান তারা এখান থেকে একটা কিন্তু আইডিয়া করে ফেলতে পারো, যদি একটু বুদ্ধি খাটাও তাহলে একটা আইডিয়া করতে পারো। যদি উইক লিগ্যান্ড থাকে, 4-এর ক্ষেত্রে বলছি কোঅর্ডিনেশন, যদি উইক লিগ্যান্ড থাকে তাহলে কি হবে? তাহলে যুগ্মীকরণ হবে না। যুগ্মীকরণ না হলে, 4-এর ক্ষেত্রে বলছি কিন্তু সাধারণত, এটা কিন্তু সাধারণত সবসময় নাও হতে পারে, যুগ্মীকরণ না হলে তার সংকরায়ন কি হয়? সাধারণত sp3 হয়, এবং সেগুলো যুগ্মীকরণ যদি না হয় সেগুলো কিন্তু এইটা হবেই। বুঝতেই তো পারছো, যদি অযুগ্মগুলো যুগ্ম না হয় তাহলে কি হবে? হাই স্পিন হবে। তার মানে আমি এখানে একটা কনক্লুশন মনে মনে ভাবতে পারি, উইক লিগ্যান্ড থাকলে হাই স্পিন হয়, আর স্ট্রং লিগ্যান্ড থাকলে লো স্পিন হয়। এটা একদম সাধারণ নিয়ম আর কি, এটা জয়েন্ট এমসিকিউতে কাজে লাগবে। স্ট্রং লিগ্যান্ড থাকলে কিন্তু লো স্পিন হয়। স্ট্রং লিগ্যান্ড মানে কি? স্ট্রং লিগ্যান্ড হচ্ছে অযুগ্মগুলোকে যুগ্ম করে দেবে। অযুগ্ম ইলেকট্রনগুলো যদি যুগ্ম হয়ে যায় তাহলে তাদেরকে আমরা কি বলি? স্পিনটা কমে যাচ্ছে, তাদেরকে আমরা বলি লো স্পিন। এটা একটুখানি মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা করব ভিভিটির সাহায্যে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6, তাদের ক্ষেত্রে আমরা ভিভিটির সাহায্যে তাদের সংকরায়ন বার করব এবং তাদের গঠন কীরূপ হয় সেটা দেখব। কিন্তু আমরা জানি 6 হলেই তার গঠন কিন্তু অক্টাহেড্রালই হবে। ঠিক আছে, তো সংকরায়নটা কিন্তু ডিফারেন্ট হতে পারে, sp3d2 হতে পারে বা d2sp3 হতে পারে। তো আমরা আগে দু একটা এক্সাম্পল নিয়ে দেখি যে কখন কীরকম ঘটনা ঘটে। একটা আয়নের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি যে CONH3(6) চার্জ কিন্তু কত হবে? 3+। কেন? কারণ কোবাল্টের জারণ সংখ্যা হচ্ছে 3, আর এখানে NH3 জারণ সংখ্যা হচ্ছে 0। আচ্ছা, কোবাল্ট হচ্ছে কি? কোবাল্ট 27। তাহলে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কি হলো? R1, এখানে হচ্ছে 3d7 4s2। এটা হচ্ছে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। এবার অ্যামোনিয়া হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড, তাহলে কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা কী ছিল আমরা আরেকবার লিখি। আচ্ছা, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস ওইটা, কিন্তু এখানে কোবাল্টটা কী হিসেবে আছে? কোবাল্ট 3+ হিসেবে আছে। কোবাল্ট 3+-এর ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হয়ে যাবে? ইলেকট্রন বিন্যাসটা 3d6 হয়ে যাবে। বোঝা গেল? কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল 3d6। কেন 3d6 হলো? কোবাল্টে এই যে ছিল 3d7 4s2, তাহলে 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরোলো, তারপর d থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে এটা কি হয়ে গেল? d6। তাহলে কোবাল্টের 3+-এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 3d6। তো এখানে এরপরে বাইরে কে কে আছে? 4s আছে, বাইরে আরও কে আছে? 4p আছে, d আছে, আরও আছে। এবার এখানে অ্যামোনিয়াটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, তাহলে আমাদের এখানে আবার ভাষা লিখতে হবে। NH3 যেহেতু একটি স্ট্রং লিগ্যান্ড, তাই NH3 এর উপস্থিতিতে কোবাল্ট 3+-এর 4টি ইলেকট্রনের কি হবে? জোড়বদ্ধ হবে, এদের যুগ্মীকরণ ঘটবে, জোড়বদ্ধ হয়ে যাবে। তাহলে NH3 এর উপস্থিতিতে কোবাল্ট 3+-এর ইলেকট্রন বিন্যাসটা পাল্টে গিয়ে কীরকম হবে? পাল্টে গিয়ে খেয়াল করে দেখো, 6টা ইলেকট্রন আছে, এইরকম হয়ে যাবে। এটা জোড়বদ্ধ হয়ে যাবে, এটা জোড়বদ্ধ হয়ে যাবে, দিয়ে ওরা
জোড়বদ্ধ হয়ে গিয়ে 6টা ইলেকট্রন এদিকে চলে আসবে আর দুটো ডি ফাঁকা হয়ে গেল। আর এখানে কি হলো, 4s আছে, এখানে 4p আছে। এবার আমরা দেখব ঠিক আগেরটার মতো যে কোবাল্টের কে ঘিরে এখানে কটা অ্যামোনিয়া আছে, এখানে 6টা। তার মানে কোবাল্টের এখানে কোবাল্ট গৃহকর্তা হিসেবে কজনকে বাড়িতে জায়গা দিতে হবে, কোবাল্টকে 6 জনকে জায়গা দিতে হবে। তাহলে আমাদের এখানে সংকর কক্ষকের কটা সংকর কক্ষকের প্রয়োজন, 6টা। তাহলে সংকর কক্ষক কোথা থেকে স্টার্ট হয় বলেছি, ইলেকট্রন যত অবধি ভর্তি আছে, যুগ্ম যুগ্ম যাই হোক, যত অবধি ইলেকট্রন আছে তার পাশে যে ফাঁকা ঘর সেখান থেকে কাউন্ট শুরু হবে। 1 2 3 4 5 6। তাহলে এই 6টা মিলে গিয়ে এর সংকরায়ন হয়ে গেল, কি হয়ে গেল, 1 2 3 4 5 6। এর সংকরায়ন হয়ে গেল, দেখো D2sp3, এর সংকরায়ন হয়ে গেল D2sp3। কেন D2, কটা ডি ভাগে পড়েছে দেখো, দুটো ডি, একটা এস, 3টে পি। তাহলে দুটো ডি, একটা এস, 3টে পি, এর সংকরায়ন হয়ে গেল D2sp3। ঠিক আছে, তাহলে D2sp3 একটা সুন্দর এক্সাম্পল আমাদের এখানে হয়ে গেল, এর সংকরায়ন হয়ে গেল D2sp3। কেন হলো বুঝতেই পারছো, এখানে এই যুগ্মীকরণটা ঘটার জন্য দুটো ডি খালি পেয়ে গেলাম। দুটো ডি যদি খালি পেয়ে যাই তাহলে দুটো ডি আর এস একটা, 3টে পি। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এই দুটো সংকরায়ন ছাড়া অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো সংকরায়ন হয় না। তার অর্থ আমি এইটা বোঝাতে চাইলাম যে কোথাও ধরো যে যদি এইগুলো ভর্তি আছে, ধরো একটা ডি ফাঁকা পাচ্ছি, একটা ডি ফাঁকা পেলে সেক্ষেত্রে কিন্তু সংকরায়ন D2sp3 হবে না, সেক্ষেত্রে কিন্তু ওরা যুগ্ম না হয়ে গিয়ে এইটা হবে। আমি এক্সাম্পল একটু পরে দেবো। তো আমি এটাই বোঝাতে চাইলাম যে কোথাও যদি ভেতরে দেখো একটা ডি খালি আছে তাহলে কিন্তু সেটা D2sp3 হবে না। আচ্ছা, এবার এদিকের একটা এক্সাম্পলে চলে আসি, FeF6 3-, FeF6 3-। কেন 3-? 6টা এফের কটা মাইনাস হচ্ছে বলো, 6টা। আর এখানে এফিটা কিসে আছে, +3, মানে এই মাইনাসটা থেকে বুঝতে পারলাম +3, কারণ এটা ফেরাসও হতে পারে, ফেরিকও হতে পারে। এখানে 6টা মাইনাস, মাথায় 3টে মাইনাস, মানে এর কিন্তু 3টে প্লাস। তাহলে এফির ইলেকট্রন বিন্যাস কি, এফি হচ্ছে মুখস্থ রাখতে হবে 26। তাহলে 3d6 4s2, ভেতরটা আর্গনের মতো, 3d6 4s2। ঠিক আছে, এবার 3d6 4s2 থেকে যদি Fe3+ আয়ন হয় তাহলে Fe3+ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়িয়ে যাবে, এখান থেকে দুটো বেরোবে আর এখান থেকে বেরোবে একটা। তার মানে এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 3d5, প্রত্যেকটাই অযুগ্ম হয়ে বসে আছে। এটা হয়ে গেল 3d5, এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 3d5। আচ্ছা, এক্ষেত্রে তাহলে F- হচ্ছে একটা উইক লিগ্যান্ড, হ্যালোজেনগুলো দেখবে শুরুর দিকে আছে I- দিয়ে শুরু হয়েছে, এগুলো হচ্ছে উইক লিগ্যান্ড। তাহলে উইক লিগ্যান্ডের উপস্থিতিতে এদের যুগ্মীকরণের কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়াও যদি এখানে যুগ্মীকরণও ঘটতো তাহলে দেখো 5টা ইলেকট্রন আছে, ঠিকঠাক যুগ্মীকরণও হতো না। কিন্তু মনে রাখবে যে উইক লিগ্যান্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু যুগ্মীকরণ ঘটবে না, জোড়বদ্ধ ঘটবে না। তাহলে এখানে 5টা ইলেকট্রন এইভাবে রয়ে গেল, কোথায় আছে, 3d5-এ আছে। এরপর আছে 4s, তারপর আছে 4p, তারপরে কিন্তু 4dও আছে, 5টা। ঠিক আছে, এবার এখানে আমরা দেখব Fe-কে কতজনকে অ্যাকোমোডেট করতে হবে, 6টা F-কে অ্যাকোমোডেট করতে হবে। আর 6টা F যদি হয় তাহলে এত অবধি ইলেকট্রন আছে, এত অবধি কিছু করা যাবে না। এবার কাউন্ট করি, 1 2 3 4 5 6। দেখো কি সংকরায়ন হলো, 6টা মিশে গেল, 1 2 3 4 5 6, 6টা মিশে গেল। তাহলে এখানে আমরা সংকরায়নটাকে কি বলতে পারি, sp3d2 বলতে পারি, sp3d2। কেন, মানে এখানে দেখো একটা s, 3টে p, দুটো আছে d, তাহলে এরা হয়ে গেল sp3d2 সংকরায়ন। ঠিক আছে, এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা থেকে কোশ্চেন হয়। খেয়াল করে দেখো, এই যে sp3d2 হলো, হ্যাঁ তোমরা খেয়াল করে দেখো, একটা s এসছে, 3টে p এসছে আর দুটো d এসছে। এই ডিটা কোথাকার ডি, এটা কিন্তু 4d। এখানে তোমরা খেয়াল করে দেখো D2sp3-তে আগে দুটো ডি এসছে, মাঝে এস আছে, বাইরে পি আছে।
তার মানে D2sp3-তে যে ডিটা আছে সেটা দেখো, D2sp3 ডিটা কিসের ডি, এটা হচ্ছে 3D। আর sp3D2 যেটা আছে তার ডিটা কি ডি, তার ডিটা হচ্ছে 4D। তাই আমরা যে সমস্ত সংকরায়নে D2sp3 থাকবে সেখানে মনে রাখবে তোমরা এখানে কিন্তু ডিটা হচ্ছে 3D। এখানে এবার খেয়াল করে দেখো, ছবি তোমাদের সামনেই আঁকা আছে, এখানে কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু 4s 4d যেমন ছিল, এখানে কিন্তু 4d কিন্তু ছিল, এখানে কিন্তু 4d ছিল। তথাপি এখানে কিন্তু সংকরায়নে ভেতরের ডিটা কাজে লেগেছে, ভেতরের ডিটা মানে 3Dটা কাজে লেগেছে। তাহলে D2sp3-তে সবসময় কোন ডিটা কাজে লাগছে, 3D মানে ভেতরের ডি। আর sp3D2-তে সবসময় কিন্তু খেয়াল করে দেখো বাইরের ডিটা কাজে লাগছে, কারণ আগে এস আসছে, তারপর পি আসছে, তারপর ডি আসছে, এগুলো বাইরের ডি। আর D2sp3-তে কিন্তু ভেতরের ডিটা কাজে লাগছে। তাই জন্য আমরা যেখানে সংকরায়ন D2sp3 হবে তাদেরকে আমরা বইতে লেখা আছে দেখবে অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ বলে থাকি, অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ বলে থাকি। অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ মানে হচ্ছে ভেতরের ডিটা পার্টিসিপেট করেছে, ঠিক আছে। এটার ইংলিশ হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স। আর এইটার ক্ষেত্রে যেটা আসবে সেটা দেখো বাইরের ডিটা কাজে লেগেছে, 4Dটা কাজে লেগেছে। তাহলে এদেরকে আমরা বলবো বহিস্থ কক্ষক ঘটিত যৌগ বা আউটার অরবিটাল কমপ্লেক্স। আউটার অরবিটাল কমপ্লেক্স কাদেরকে বলবো, sp3D2-র ক্ষেত্রে। কেন বলছি, কারণ এখানে ডিটা বাইরের ডি কাজে লাগছে, তাই এটা আউটার মানে বহিস্থ কক্ষক ঘটিত যৌগ। আর যেটা D2sp3 আছে সেটা ইনার মানে অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ D2sp3টা। ঠিক আছে, এক্সাম্পল দুটো ক্লিয়ার? একটু আমি জিস্ট করে দিচ্ছি। দেখো বোর্ডে এটা এঁকেছি, জিস্ট করেছি যে কোঅর্ডিনেশন সংখ্যা যদি 6 হয় তাহলে দু ধরনের যৌগ হতে পারে, দু ধরনের সংকরায়ন হতে পারে, sp3D2 আর D2sp3। sp3D2-তে কী হচ্ছে একটু আগে দেখেছো, 4sটা পার্টিসিপেট করছে, 4Dটা পার্টিসিপেট করছে, মানে একটা 4s কক্ষক আছে, 3টে আছে 4p কক্ষক, আর 2টো আছে 4d কক্ষক। এটা 4D, তাই এইটা হচ্ছে বাইরের ডি অরবিটাল, তাই এদেরকে আমরা বলছি আউটার বা বহিস্থ কক্ষক ঘটিত যৌগ। আর যেগুলো অভ্যন্তরীণ বা ইনার অরবিটাল কমপ্লেক্স, অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ, সেটা হচ্ছে D2sp3-র ক্ষেত্রে আমরা দেখব দুটো আছে 3Dর, দুটি কক্ষক দেখবে 3Dর আছে, একটা আছে 4s আর 3টে আছে 4p। মানে এখানে ডিটা কিন্তু ভেতরের ডি, তাই এদেরকে আমরা বলছি অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ, আর ওদেরকে বলছি বহিস্থ কক্ষক ঘটিত যৌগ। তো এই কোশ্চেনগুলোর একটা মজা হচ্ছে, তোমার যদি এরকম একটা কোশ্চেন দেয়, ধরো একটা আয়ন দিয়ে দিল, একটা আয়ন দিয়ে দিল, দিয়ে বললো যে দেখাও এই আয়নটা অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ, এই আয়নটা অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ। তার মানে ওরা কিন্তু কোশ্চেনের মধ্যে উত্তরটা দিয়ে দিল, ওরা যেই তোমায় বলে দিল যে অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ, তার মানে কিন্তু অভ্যন্তরীণ কক্ষক ঘটিত যৌগ হলে আমরা কিন্তু জেনে গেলাম তার সংকরায়ন কী হয়, D2sp3। তার মানে এইরকম যদি অভ্যন্তরীণ কক্ষক ঘটিত বা বহিস্থ কক্ষক ঘটিত যৌগ দেয়, তোমাদের কিন্তু ইনডাইরেক্টলি ওরা সংকরায়নটা কিন্তু বলে দিল, ঠিক আছে। আচ্ছা, একটা এবার স্পেশাল টাইপের একটা উদাহরণ নিয়ে একটুখানি দেখাই। হ্যাঁ দেখো, NI ভালো করে বুঝবে, এটা হলেই মোটামুটি আমাদের এক্সাম্পলও কমপ্লিট হয়ে যাবে। NI ধরো এই যৌগটা দিয়েছে, NH3 6 2+, এই যৌগটা দিয়েছে, ঠিক আছে। তো এই যৌগটা আমার ডিটেলস ওরা জানতে চেয়েছে কী হবে। নিকেলটা হচ্ছে নিকেল 2+। আচ্ছা, নিকেল 2+টা কী সিস্টেম একটু আগে দেখেছি, 3D8 সিস্টেম। নিকেল 2+টা হচ্ছে 3D8 সিস্টেম। 3D8 সিস্টেম মানে হচ্ছে এর বাইরে কে কে আছে, 4s আছে, 4p আছে এবং 4dও আছে, ঠিক আছে, 4d আছে। এবার আমরা জানি, একটু আগেই বলেছি যে NH3টা হচ্ছে, আমরা কি জানি, স্ট্রং লিগ্যান্ড। তোমরা স্ট্রং 3টে নাম অন্তত মনে রেখো, NH3, কার্বন মনোক্সাইড, Cn-, এই 3টে খুব কাজে লাগবে আমাদের, এইগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। তাহলে NH3টা হচ্ছে
স্ট্রং লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে NH3 যদি স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে এখানে ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হবে, ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হওয়া উচিত। আচ্ছা, যদি ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে নিকেলের কোঅর্ডিনেশন সংখ্যা কত? 6। আচ্ছা 6 যদি হয় তাহলে কিন্তু দুটো সংকরায়ন সম্ভব, এছাড়া কোনো পৃথিবীতে 6-এর সংকরায়ন সম্ভব নয়। কি কি সম্ভব? sp3d2 হতে পারে বা d2sp3 হতে পারে, ঠিক আছে। এবার এখানে একটু মডিফাই করছি, যেহেতু স্ট্রং লিগ্যান্ড NH3 এর উপস্থিতিতে তাহলে এইগুলোর যুগ্মীকরণ হয়ে যাওয়ার কথা। তাহলে এইটা যদি যুগ্মীকরণ হয়ে যায় তাহলে তোমরা দেখো এখানে কটা ডি বেঁচে রইল, এখানে একটা ডি, ঠিক আছে। এরকম কিন্তু কখনো করা যাবে না যে ভেতরের 3D থেকে একটা ডি নেবো আবার 4D থেকে একটা ডি নেবো, এইটা কিন্তু করা যাবে না। তাহলে এখানে যদি যুগ্মীকরণ হয় তাহলে কটা ডি বেঁচে আছে? একটা ডি, কিন্তু আমার কটা ডি দরকার? মিনিমাম কটা ডি দরকার? দুটো ডি দরকার। তার মানে এখানে যদি যুগ্মীকরণ হয় তাহলে এই সংকরায়নটা স্যাটিসফাই করতে পারছে না, তার জন্য কি হবে, এখানে স্ট্রং লিগ্যান্ড থাকা সত্ত্বেও এখানে কিন্তু যুগ্মীকরণটা ঘটবে না। কেন ঘটবে না? যদি যুগ্মীকরণ ঘটতো তাহলে আমরা কিন্তু দুটো ডি পাচ্ছি না কিছুতেই। তাই ওরা কি করবে, যতই স্ট্রং লিগ্যান্ড থাকুক এখানে যুগ্মীকরণটা না ঘটে ওরা কি করবে, যেহেতু ভেতরের ডি পেল না ওরা বাইরের ডি এর দিকে চলে যাবে এবং এখানে সংকরায়নটা কিন্তু sp3d2 হয়ে যাবে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ এবং এটা বইতে দেখবে, ছায়ার বইতেও করা আছে। হ্যাঁ, এখান থেকে তোমরা ইচ্ছে করলে মিউয়ের মানও বার করতে পারবে, দুটো অযুগ্ম ইলেকট্রন। এটা হাই স্পিন কমপ্লেক্স বলে দিলাম, হাই স্পিন কমপ্লেক্স হবে, ঠিক আছে। তো দুটো যেহেতু অযুগ্ম ইলেকট্রন হাই স্পিন কমপ্লেক্স, এবং এখানে কিন্তু একটা ছায়ার বইতে শেষে একটা কোশ্চেন আলোচনা করা আছে যার উত্তরেরটা আমি বুঝিয়ে দিলাম। আমি তোমাদের কোশ্চেনটা বলে দিচ্ছি এক্ষুনি। কোশ্চেনটা হচ্ছে, নিকেলের কোনো নিম্ন ঘূর্ণনের অষ্টতলকীয় যৌগের অস্তিত্ব নেই। এটা ছায়ার বইতে তোমরা হর্সের ব্যাখ্যার কোশ্চেনের ভেতর পেয়ে যাবে। দেখবে একটা ব্যাখ্যায় দেখবে 1, 2, 3 আছে, একের কোশ্চেনটা নিকেলের কোনো নিম্ন ঘূর্ণনের অষ্টতলকীয় যৌগের অস্তিত্ব নেই, মানে নিকেলের বলছে নিকেলের লো স্পিন কমপ্লেক্স এবং অষ্টতলকীয় এর কোনো অস্তিত্ব নেই। দেখো না, এইটাই তো তার উদাহরণ। এটা অষ্টতলকীয় 6টা আছে, তাই অষ্টতলকীয়। এবার এখানে যদি নিকেলের ইলেকট্রন বিন্যাস তো 3d8, তো যদি এখানে লো স্পিন হতে হয় তাহলে এদের দুজনকে কি হতে হবে, যুগ্মীকরণ হতে হবে। ওরা বলে দিয়েছে কিন্তু অষ্টতলকীয় মানে 6 বলে দিয়েছে, এবং ওরা বলছে লো স্পিনের অস্তিত্ব নেই। লো স্পিন হতে গেলে এই দুটোকে কি হতে হবে, যুগ্মীকরণ হতে হবে। এই দুটো যদি যুগ্মীকরণ হয়ে যায় তাহলে কটা ডি খালি পাচ্ছি আমরা? একটা। তাহলে অষ্টতলকীয় ক্ষেত্রে একটা ডি হলে আমার কি কাজ মিটবে? আমার তো কাজ মিটবে না, আমার তো দুটো ডি চাই। তাই জন্য নিকেলের ক্ষেত্রে কিন্তু অষ্টতলকীয় লো স্পিন যৌগ কোনোদিনও গঠিত হবে না। নিকেলের ক্ষেত্রে অষ্টতলকীয় মানে আবার বলছি 6টা, 6 থাকলে তাদের সংকরায়ন হয় দুটো, sp3d2 বা d2sp3। তো অষ্টতলকীয় হলে d2sp3 বা sp3d2। তো নিকেলের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3d8। 3d8টায় যদি লো স্পিন হতে হয় তাহলে এখানে দুটো স্পিন বেঁচে আছে, লো স্পিন হতে গেলে এটাকে এখানে আসতে হবে। তো এটা যদি এখানে আসে তাহলে আমরা কটা ডি খালি পাচ্ছি? একটা ডি। তাহলে একটা ডি, 6 আছে তো একটা ডি, তাহলে তো এই সংকরায়নটাও অ্যাচিভ করতে পারছে না। তাই নিকেলের ক্ষেত্রে কোনোদিনও অষ্টতলকীয় এবং লো স্পিন এই যৌগের অস্তিত্ব আমরা পাবো না। অষ্টতলকীয় যদি নিকেলের যৌগ হয়, নিকেলের যদি অষ্টতলকীয় যৌগ হয় তাহলে এই সংকরায়নটা জীবনেও হবে না। তারপরে নিকেলের যদি অষ্টতলকীয় যৌগ হয় তাহলে কি সংকরায়নটা সম্ভব হবে? sp3d2টা হবে। d2sp3টা হবে না, কারণ এখানে দুটো ডি কোনোদিনও খালি পাওয়া যাবে না, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই জাতীয় তোমরা বিভিন্ন কোশ্চেন এবং অনেক ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমগুলো একটু মার্ক করতে হবে, কিন্তু এই জাতীয় তোমরা বিভিন্ন কোশ্চেন তোমরা ছায়ার বইয়ের শেষে পেয়ে যাবে। সেগুলোকে ভালো করে স্টাডি করবে। তো
স্টাডি করলে বিভিন্ন রকম তুমি কোশ্চেনের সম্মুখীন হবে। এবং এই চ্যাপ্টারটা আমাদের এত অবধি শেষ হয়ে গেল। এরপরে আমাদের তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। কী কী টপিক বাকি রইল? ক্রিস্টাল ফিল্ড থিওরি এবং আইইউপিএসি নাম, এটা আমরা ঠিক এইচএসের আগে করব, যাতে আমাদের একদম মনে রাখতে সুবিধা হয়। হ্যাঁ, তো আপাতত এই চ্যাপ্টার থেকে এইচএসে যে ধরনের কোশ্চেন আছে টোটাল চ্যাপ্টারটাই কভার হয়ে গেল। শুধু এই দুটো টপিক আমরা পরে আলোচনা করব। ভিডিওটি যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।